এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইসরায়েলের এক বিতর্কিত আইন সংসদের ভোটে বাতিল হয়েছে, যে আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের ইসরায়েলি নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হতো। বাংলাদেশে মহামারীর মধ্যে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, 5 কর্মকর্তা ওএসডি। অভিযোগগুলি কতখানি গুরুতর? যেই অনিয়মগুলোর বর্ণনা তারা মেনে নিচ্ছেন বলছেন, সেখানেও কিন্তু আর্থিক সুবিধার উপায় রয়েছে। যদি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে বিল আদায় করা হয়, তাহলে তো সেখানে প্রতারণার মাধ্যমে দুর্নীতি হয়েছে। কাজে এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে। আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন, ইসরায়েলের একটি বিতর্কিত আইন সংসদের ভোটে বাতিল হয়েছে, যে আইনের জন্য কোনো ফিলিস্তিনি কোনো ইসরায়েলিকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব পেতেন না। নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার এই আইনটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলে সংসদের ভোটে তা পরাজিত হয়। এই ভোটকে সরকারের জন্য এক বড় পরীক্ষা বলেই মনে করা হচ্ছিল। এ নিয়ে আরও শুনুন সাইয়েদা আক্তারের কাছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য এটি একটি বড় রাজনৈতিক পরাজয়। এই ভোটের প্রস্তাবকে তিনি এমনভাবে সাজিয়েছিলেন যাতে এটি হতো তার নেতৃত্বাধীন নতুন বহুদলীয় জোট সরকারের প্রতি এক আস্থা ভোট। তিনি আশা করছিলেন এ নিয়ে সংসদের বিরোধী দলগুলোর মধ্যে একটা আপোষ রফা হবে। জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা ইয়োল্যান্ডা নেল জানাচ্ছেন, ইসরায়েলি সংসদ কেনেসেটের যেসব ডানপন্থী দল অতীতে এই আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছে, তারাই এবার এর বিরোধিতা করেছে শুধুমাত্র উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রীকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কেনেসেটে হৈহট্টগোলের মধ্য দিয়ে গত রাতে যে ভোট হয়, তাতে দেখা যায় প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক 59টি করে ভোট পড়েছে। জোট শরিক আরব ইউনাইটেড লীগের 2জন সদস্য সংসদে ভোটদানে বিরত থাকেন। এই বিতর্কিত আইনটির জন্য পশ্চিম তীর কিংবা গাজা ভূখণ্ডের হাজার হাজার মানুষ ইসরায়েলিদের বিয়ে করার পরও ইসরায়েলের নাগরিকত্ব পাচ্ছিলেন না, কিন্তু এবার তারা পাবেন। 20 বছর আগে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা অভ্যুত্থানের সময় এই বিতর্কিত আইনটি তৈরি করা হয়েছিল। সে সময় ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ইসরায়েলের ভেতর হামলা চালাচ্ছিল, কিন্তু তারপর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সরকার প্রতি বছর আইনটির মেয়াদ বাড়াত। সমালোচকেরা বলে থাকেন, ইসরায়েলে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লক্ষ্য নিয়ে আইনটিকে ব্যবহার করা হতো, কিন্তু ভোটে হেরে যাওয়ার পর আজ থেকে আইনটি আর থাকল না। সাইয়েদা আক্তার। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘদিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারই মাঝে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম মাদ্রাসা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে। হেফাজতের আমির জুনায়েদ বাবু নগরী এবং একজন শীর্ষ নেতা এ নিয়ে গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে তারা একই সাথে হেফাজতের নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি নিয়েও আলোচনা করেছেন। সব স্কুল কলেজ যখন বন্ধ, তখন কওমি মাদ্রাসা খুলে দেওয়া কেন প্রয়োজন? শুনুন ঢাকা থেকে সংবাদদাতা কাদির কললের কাছে। একদিকে অনেক নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনায় চাপের মুখে রয়েছে হেফাজতে ইসলামের নেতৃত্ব, অন্যদিকে কয়েক মাস ধরে সরকারি নির্দেশে মাদ্রাসা বন্ধ থাকায় অভ্যন্তরীণ চাপে পড়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি। এর মধ্যম সারির একাধিক নেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে
সরকার সুযোগ পেয়ে মাদ্রাসা বন্ধ করে রেখেছে। এ নিয়ে তাদের ভেতরে হেফাজতের নেতৃত্বের সমালোচনাও রয়েছে। এমন প্রেক্ষাপটে হেফাজতের শীর্ষ দুজন নেতা আমির জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নুরুল ইসলাম জিহাদি গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করেছেন। সেই আলোচনায় তারা মাদ্রাসা খোলার বিষয়কে গুরুত্ব দিয়েছেন। হেফাজতে ইসলামের নেতা নুরুল ইসলাম জিহাদি বলেছেন, মাদ্রাসাগুলোর টিকে থাকার প্রশ্ন বিবেচনায় নিয়ে ঈদের পর যাতে খুলে দেয়া হয় তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই তাগিদ দিয়েছেন। সব মাদ্রাসা বন্ধ, এই জন্য মাদ্রাসা সবগুলি খুলে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। মাদ্রাসা খুলে দিতে বলছি, তো লকডাউন তো চলতেছে, লকডাউনের পরে ঈদের পরে মাদ্রাসা খোলা ব্যবস্থা করবেন, ব্যবস্থা নেবেন, এই কথা আমাদের আশ্বস্ত করছেন। দেশে গত বছরের মার্চে যখন করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় তখন বাংলা এবং ইংরেজি মাধ্যমের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়, কিন্তু কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল। এবছর মার্চ থেকে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার পর সরকার এমন অবস্থান নেয় বলে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িতদের অনেকে মনে করেন। তবে মাদ্রাসাগুলো বন্ধ করার পর থেকেই তাদের সংগঠনগুলো এগুলো খোলার দাবি করে আসছে। হাটহাজারী মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক আশরাফ আলী নিজামপুরী বলেছেন, তাদের মাদ্রাসা বেশি সময় বন্ধ থাকলে শিক্ষার্থীরা সংকটে থাকবে, সেজন্যই মাদ্রাসা খুলে দেওয়া জরুরি বলে তারা মনে করেন। কওমি মাদ্রাসার মধ্যে অনেক গরিব এতিম ছাত্র, যাদের অভিভাবক আমরা শিক্ষকরা, তাদের লালন পালন, খাওয়া দাওয়া, তাদের সবকিছু দেখাশোনা করা হয়, আবাসিকে থাকে, সবকিছু দেখাশোনা করা হয় কওমি মাদ্রাসায় শিক্ষকেরা অভিভাবক হিসাবে। এখন যদি কওমি মাদ্রাসায় এইভাবে মাসকে মাস বন্ধ রাখা হয়, বছরকে বছর বন্ধ রাখা হয়, তাহলে ছাত্রদের বিচ্ছিন্ন হয়ে তারা অন্য লাইনে চলে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। তিনি আরো জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও মে জুন মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এবং ভর্তি কার্যক্রম হয়ে গেছে, কিন্তু নতুন শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে পারছে না। ঢাকার যাত্রাবাড়ি এলাকার মেয়েদের একটি মাদ্রাসার শিক্ষক মোসাম্মদ কামরুন্নাহার বলেছেন, মাদ্রাসাগুলো দীর্ঘ সময় বন্ধ থাকলে শিক্ষার্থী ঝরে পড়বে। বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ, এখন যদি বাচ্চারা পড়ালেখা থেকে দূরে সরে যায় তখন তারা অন্য মাধ্যম খুঁজে নেয় তাদের সময় পাস করার জন্য, তাদের আসল রাস্তা থেকে সরে যেতেছে। এই জন্য মাদ্রাসা খুলে দেওয়া খুবই দরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন, অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন মাদ্রাসাও খুলে দেয়া হবে, সেটা তিনি হেফাজত নেতৃত্বকে জানিয়েছেন। কওমি মাদ্রাসাগুলো খোলার ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি। এখন আবার সরকার মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের ডাটাবেস তৈরি করা এবং কওমি মাদ্রাসাগুলোর নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এই বিষয়েও কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোকে চাপে ফেলেছে। তবে হেফাজত নেতৃত্ব বলেছেন, এই বিষয়টি নিয়ে মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সহিংসতার মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে এর আগে হেফাজতের মহাসচিব কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এখন জুনায়েদ বাবুনগরীও দেখা করলেন। নুরুল ইসলাম জিহাদি বলেছেন, সরকার যাতে তাদের দাবিকে গুরুত্ব দেয় সেজন্য তাঁরা দেখা করেছেন। অনেকের বিরুদ্ধে মামলা আছে, মামলাগুলোতে অধিকাংশ মিথ্যা মামলা, এগুলো আমরা দেখাই দিচ্ছি। মামলা হলেই যে সঠিক হবে এটা তো ঠিক না, মামলা তো স্কেলে অনেক ধরনের হয়। নানামুখী চাপের মুখে হেফাজত নেতৃত্ব সরকারের সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে আইনের বাইরে সরকারের কিছু করার নেই। কাদির কল্লোল, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশে প্রধানমন্ত্রী দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়ন গৃহায়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে 5 জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন 4 জন উপজেলা নির্বাহী অফিসার এবং 1 জন ভূমি কমিশনার। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফ থেকে গৃহহীনদের জন্য এই প্রকল্পের অধীনে বাড়িঘর তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু আশ্রয়ন প্রকল্পে এসব অনিয়মের অভিযোগ কতটা ব্যাপক, খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা শাহনাজ পারভীন।
আশ্রয়ণ প্রকল্প ২-এর অধীনে ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে গত কয়েকদিনে উপসচিব, ইউএনও এবং অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের ৫ জন কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ, বগুড়া, বরগুনা ও মুন্সিগঞ্জ জেলার ৪টি উপজেলার বর্তমান ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সিগঞ্জের একজন ভূমি কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্প ২-এর পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন অবশ্য বলছেন, তারা আর্থিক দুর্নীতি হয়েছে এরকম কোনো প্রমাণ এখনো পাননি। এখন এখানে মূলত দুর্নীতি বলতে যেটা বোঝায় যে অর্থ আত্মসাৎ বা কিছু সেই রকম ঘটনা এখানে সম্ভাবনা খুবই কম, সেরকম কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা যেটা বলতেছি সেটা হলে গৃহ নির্মাণের জন্য গৃহহীন পরিবারের গৃহ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি নীতিমালা অনুমোদন করে দিয়েছেন। সেই নীতিমালায় বলা আছে যে নিষ্কণ্টক খাস জমি হতে হবে এবং নদীর কিনারে বা ভাঙনের সম্মুখীন হবে সেখানে বানানো যাবে না। এখন আমরা বিভিন্ন সময়ে এই যে আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো আছে ওগুলোকে আমরা গুরুত্ব সহকারে নেই এবং সবগুলো জেলা প্রশাসকের কাছে আমরা তদন্তের জন্য পাঠাই। মানে আমরা দেখছি যে নীতিমালা অনুসরণ করছে কিনা, ওই নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক আছে কিনা, আমাদের ডিজাইনটা মানছে কিনা, এই বিষয়টি আর কি মূল ফোকাস। আশ্রয়ণ প্রকল্প ২ খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু দেশের ২২টি জেলার ৩৬টি উপজেলায় এই প্রকল্পের অধীনে ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের অধীনে নির্মিত বহু ঘরের বারান্দা ও পিলার ধসে গেছে, দেয়ালে ফাটল ধরেছে, ঘরের নিচের মাটি দেবে গেছে, কোনোটি নিচু জায়গায় তৈরি করায় পানির নিচে তলিয়ে গেছে, নদীর কিনারায় হওয়ায় ভেঙে গেছে। ঘর নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এরকম নানা ধরনের অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হওয়ার পর সেই প্রেক্ষিতে কর্মকর্তা ওএসডি করার সিদ্ধান্ত এলো। মিস্টার হোসেনের কাছে জিজ্ঞেস করেছিলাম কী ধরনের অনিয়ম তারা খতিয়ে দেখছেন। ২২টি জেলার ৩৬টি উপজেলার কথা উল্লেখ করা হয়েছে এবং সেগুলো সব আমরা তদন্তে পাঠিয়েছি এবং প্রত্যেকটা যে একেবারে গ্রিভিয়াস অফেন্স বা এরকম না। ওই যে বললাম যে কোথাও যে বলছে যে ওই উপকারভোগীর কাছে টাকা চেয়েছে, আসলে কিন্তু টাকা চাওয়ার সুযোগ নেই। আমার এই তালিকা করেছি ভূমিহীন ২০২০ সালের জুন মাসে, অলরেডি তারা তালিকাভুক্ত। অনেক জায়গাতে নির্মাণ সামগ্রী গুণগত মান ভালো দেয় না, সেই তথ্য আসছে, সেটা আবার আমরা চেক করছি, এরকম বিষয়টা। তারপরে ধারণা যে শেরপুর উপজেলার ওই নদী খালের পারে করছে, ওই মাটি কেটে উঠিয়ে করেছে, কম্প্যাকশন হয় নাই, ওই যে প্রোটেকশন প্যালাসাইডিং বা গাইডওয়ালটা করে নেয়, বৃষ্টির কারণে ধসে গেছে। তো এটাও আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ আমরা তো তোমাকে বলি না যে তুমি এরকম হুমকির মুখে ফেলাও। ২০১০ সালে বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্প ২ শুরু হয়। একই সাথে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে গৃহহীনদের জন্য এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত ১,১৮,০০০ ভূমিহীন পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তাতে ২২০০ কোটি টাকার কিছু বেশি অর্থ খরচ হয়েছে। আর ২০১০ সাল থেকে আশ্রয়ণ প্রকল্পের জন্য এ পর্যন্ত ৪,৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান অবশ্য বলছেন, তারা অনিয়ম সম্পর্কে দেয়া কর্মকর্তাদের ব্যাখ্যা মানতে রাজি নন। না, এটা কোনো এক্সপ্লেনেশনই হলো না। এটা একটা এড়িয়ে যাওয়ার একটা প্রয়াস। তার কারণ হচ্ছে যে আর্থিক সরাসরি ঘুষ লেনদেন বলতে যেটা বোঝা যাচ্ছে আর্থিক দুর্নীতি, সেটা যদি আমি ধরেও নেই যেটা হয়নি, তা সত্ত্বেও কিন্তু যেই অনিয়মগুলোর বর্ণনা তারা মেনে নিচ্ছেন বলছেন, সেখানেও কিন্তু আর্থিক সুবিধার উপায় রয়েছে। হ্যাঁ, যদি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে বিল আদায় করা হয় তাহলে তো সেখানে প্রতারণার মাধ্যমে দুর্নীতি হয়েছে। কাজে এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে গভীরভাবে খতিয়ে দেখতে হবে এবং আমি মনে করি যে এখানে বিভাগীয় অনুসন্ধান তদন্তের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি বলছেন ওএসডি কোনো ধরনের শাস্তি হতে পারে না। ওদিকে মিস্টার হোসেন বলছেন, যাদের ওএসডি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন, কমিটি গঠন এবং তারপর তদন্ত হবে। তবে নীতিমালায় কিছু ব্যত্যয় হয়েছে সেটি স্বীকার করেছেন তিনি। সংবাদদাতা শাহনাজ পারভিনের প্রতিবেদন। ভারতের গুরুতর এক অসুস্থ খ্রিস্টান ধর্মযাজক জামিন না পেয়ে জেলের মধ্যেই মারা যাওয়ার পর সে দেশে নিন্দার ঝড় বইছে। এই সম্পর্কে শুনবেন এই অনুষ্ঠানেই আর একটু পরের দিকে, কিন্তু তার আগে বাদবাকি বিশ্বের কিছু খবর মানসী বড়ুয়ার কাছে।
কাবুলের উত্তর দিকে বাগরাম সামরিক ঘাঁটির দায়িত্ব গ্রহণকারী একজন আফগান সামরিক কমান্ডার বলেছেন, আমেরিকানরা মাঝরাতে আফগান কর্মকর্তাদের না জানিয়েই ওই ঘাঁটি ছেড়ে চলে গেছে। জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসিকে বলেছেন, আফগান সামরিক বাহিনী কয়েক ঘণ্টা পর টের পায় যে মার্কিন সৈন্যরা চলে গেছে। আফগানিস্তানের সামরিক অভিযানের ২০ বছর পর গত সপ্তাহে মার্কিন বাহিনী কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরের বাগরাম বিমান ঘাঁটিটি খালি করে দিয়েছিল। মার্কিন সামরিক বাহিনী এর আগে বলেছিল যে তারা আফগান নেতাদের সাথে সমন্বয় করে বিভিন্ন ঘাঁটি থেকে বিদায় নিচ্ছে। বিশ্বে তেলের দাম ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ স্তরে উঠেছে। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক সদস্যরা উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হবার পর যুক্তরাষ্ট্রের একটি প্রধান মূল্যসূচকে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৭৭ বেড়ে যায়। সোমবার ওপেক ও তার অংশীদাররা তেল সরবরাহ কমানোর জন্য গত বছর নেওয়া নীতি ত্যাগ করার ব্যাপারে একটি আলোচনা স্থগিত করে, যদিও বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবনের কারণে তেলের চাহিদা ক্রমাগত বাড়ছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে সোমবার প্রায় ১৫০ জন স্কুল ছাত্র অপহরণের এক ঘটনার পর কর্তৃপক্ষ ওই রাজ্যে আক্রান্ত হতে পারে এমন সব স্কুল বন্ধ করার আদেশ দিয়েছে। নিরাপত্তা ফাঁড়ি থেকে গাড়িতে যেতে ৩০ মিনিটের বেশি সময় লাগে এমন স্কুলগুলো এই নির্দেশের পর বন্ধ রাখা হবে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, এ মাসের শেষ নাগাদ সিংহভাগ বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ার পর ব্রিটেনে প্রতিদিন ১ লাখের মতো লোক কোভিডে সংক্রমিত হতে পারেন। বিবিসিকে তিনি বলেন, দেশ এখন তার ভাষায় অজানা এক পরিস্থিতির মুখোমুখি। তবে মন্ত্রী বলেন, টিকার দ্রুত বিস্তারের কারণে কোভিডে মৃত্যু এখন অনেক কম হবে এবং হাসপাতালের ওপরেও চাপ কমবে। বেলারুসের সাবেক একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘুষ এবং টাকা পাচারের দায়ে তাকে দণ্ডিত করা হয়। গত বছর জুনে নির্বাচনের আগে তাকে গ্রেফতার করা হয়। সে সময় মিস্টার বাবারিকোকে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর প্রধান একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছিল। জার্মানির কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিরা জানিয়েছেন, চীনের পক্ষে গুপ্তচর বৃত্তি করার সন্দেহে একজন রাষ্ট্রবিজ্ঞানীকে গ্রেফতার করা হয়েছে। ক্লাউস এল নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন রাষ্ট্রীয় সফর এবং বহুজাতিক বৈঠকের খবরাখবর চীনকে যোগান দিতেন। ওই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, গবেষণা এবং রাজনীতির উঁচু মহলে যোগাযোগের সূত্রে তিনি সেসব খবর জোগাড় করেন। মানসী বড়ুয়া। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। কোপা আমেরিকার খবর দিয়ে শুরু করছি। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিল 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। পেরুর সাথে 1-0 গোলের একটি জয় পেল দলটি। নেইমারের দেয়া পাস থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন পাকুয়েতা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে সেটা নির্ধারিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে। ব্রাসিলিয়ার মানে গারিনচে স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম সেমিফাইনাল শেষে ব্রাজিলের তারকা নেইমার বলেন, দ্বিতীয় সেমিফাইনালে তিনি চান যাতে আর্জেন্টিনা জয় পায়, অর্থাৎ নেইমার আর্জেন্টিনার মুখোমুখি হতে চান ফাইনাল ম্যাচে। আজ ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে স্পেন ও ইতালি মুখোমুখি হবে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে এই ম্যাচটি, বাংলাদেশ সময় রাত 1টায়। স্পেন ইউরোর শিরোপা জিতেছে এখন পর্যন্ত 3 বার, ইতালি জিতেছে মাত্র একবার 1968 সালে। দুই দলের সমর্থকদের সাথে কথা বলছিলাম। এখানে সেমিফাইনালে যে এক্সপেকটেশন, এখানে ইতালি, আমি 100-র মধ্যে ইতালিকে 60 দেবো, স্পেনকে 40 দেবো। কারণ হচ্ছে যে স্পেন যথেষ্ট বল নিজেদের কাছে রাখতেছে, বাট গোলের চান্স ক্রিয়েট করতেছে কম। সেখানে ইতালি হাই প্রেস ফুটবল খেলতেছে, যেটা জার্মানি খেলে, এবং অল আউট যাচ্ছে, আবার অল আউট ব্যাক আসছে। ফলে যেটা হচ্ছে যে ইতালির মাত্র 3 জন ব্যাকে থাকতেছে আর সবাই উপরে খেলতেছে। ইতালি আগে স্কোর করে ফেলে, তাহলে এটা স্পেনের পক্ষে শোধ করা খুব কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে এই সেমিফাইনালে ইতালি ফ্রন্টে আছে। ইতিহাসে বলতেছে যে এই যে এখন যে কোচ আছে লুইস এনরিকে, উনি নিজেও প্লেয়ার হিসাবে ইতালির সাথে হারছেন। মানে আমি ডিফেন্সে কোনো ল্যাকিং দেখি নাই। মানে কোনো এই যে কন্ট্রোভার্সি হচ্ছিল যে লুইস এনরিকে কেন কোনো মাদ্রিদের প্লেয়ার নিল না। হ্যাঁ, রামোসকে না নেওয়া বা নাচোকে না নেওয়ার কারণে হয়তো একটু ঝামেলা লেগেছে, স্পেশালি সুইজারল্যান্ডের সাথে বা তার আগের ম্যাচটায়। বাট আদারওয়াইজ ওভারঅল আমার মনে হয়েছে যে ফিনিশিংটা ছাড়া কোনো প্রবলেম নাই। তো ফিনিশিং এর কথা বললে ওটা যদি একটু ইমপ্রুভ করতো, আই থিঙ্ক ইতালির সাথে পারবে অ্যান্ড ইনশাল্লাহ ইউরো চ্যাম্পিয়নও হবে। তবে ওয়েম্বলির এই সেমিফাইনালে খুব বেশি দর্শক জমায়েত হবে না। স্পেন ও ইতালি থেকে যুক্তরাজ্যে পা রাখলেই কোয়ারেন্টিন করার নিয়ম আছে।
প্রায় ৩ বছরে ইতালি একটি আন্তর্জাতিক ম্যাচও হারেনি। তবে লেফট ব্যাক লিওনার্দো স্পিনাজ্জোলা ইনজুরিতে পড়ায় দুশ্চিন্তা রয়েছে কোচ রবার্তো মানচিনির। ওদিকে স্পেন চলতি ইউরোতে উত্থান পতনের মধ্য দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বল দখলের লড়াই এবং পাসিং ফুটবলে স্পেন সবার চেয়ে এগিয়ে চলতি আসরে। ক্রিকেটের খবর। অপ্রত্যাশিত কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি 18 জনের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে অধিকাংশ ক্রিকেটারই অনভিজ্ঞ। সিরিজের ঠিক 2 দিন আগে 3 জন ক্রিকেটার ও 4 জন স্টাফ মেম্বারের কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার করা কোভিড পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। এই 3 জন ক্রিকেটারের কারণে স্কোয়াডের আরও কয়েকজন ক্রিকেটারকেও স্বেচ্ছায় আলাদা থাকতে হবে। এই ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ড দলে ফিরছেন বেন স্টোকস। তিনি অধিনায়কত্ব করবেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। রায়হান মাসুদ। ভারতে গুরুতর অসুস্থ এক খ্রিস্টান ধর্মযাজক জামিন না পেয়ে জেলের মধ্যেই মারা যাওয়ার পর সে দেশে নিন্দার ঝড় বইছে। ভারতের মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট ও আইনজীবী সবাই প্রায় এক সুরে বলছেন 84 বছর বয়সী রেভারেন্ড স্ট্যান সোয়ামিকে জেলের ভেতরেই মরতে দিয়ে সরকার এই বার্তাই দিতে চাইছে যে রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুললে প্রতিবাদীদের ভাগ্যে একই ধরনের পরিণতি হবে। ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে বহু বছর ধরে কাজ করা স্ট্যান সোয়ামিকে গত বছরের অক্টোবরে এমন একটি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছিল যাতে জামিন পাওয়া কার্যত অসম্ভব এবং বিনা বিচারে অভিযুক্তকে 6 মাস পর্যন্ত আটকে রাখা যায়। এ নিয়ে বিস্তারিত শুনুন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের কাছে। জেসুইট ধর্মযাজক ও অ্যাক্টিভিস্ট রেভারেন্ড স্ট্যান সোয়ামি ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে উন্নয়নমূলক কাজকর্ম করে এসেছেন বহু বছর ধরে। নিজে আইনজীবী না হলেও বিনা বিচারে বছরের পর বছর জেলে বন্দী বহু আদিবাসীর মুক্তির জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত ছিলেন বহুদিন ধরেই। তারপরও কাঁপা কাঁপা হাতে পোস্টার ধরে তাঁকে দেখা যেত অনেক আন্দোলনেরই প্রথম সারিতে। গত বছর কথিত দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখনই তাঁর বয়স 84 এবং সারা বিশ্বেই এত বেশি বয়সী রাজনৈতিক বন্দী সম্ভবত আর কেউই ছিলেন না। বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন বারে বারে তাঁর জামিন প্রত্যাখ্যাত হয়েছে এবং শেষ পর্যন্ত জামিন না পেয়েই সোমবার মুম্বাইতে হৃদরোগে তিনি মৃত্যুবরণ করেন। It was a killing. It was a well thought of murder, which state has done with the help of other instruments that are under its control. মানবাধিকার সংগঠন এপিডিআরের নিশা বিশ্বাস বিবিসিকে বলছিলেন, এটা আসলে একটা হত্যাকাণ্ড, একটা সুপরিকল্পিত খুন যেটা রাষ্ট্র তার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন সংস্থার সাহায্যে ঘটিয়েছে এবং এর মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছে আমাদের মতো সব আন্দোলনকারীকে। দেখো, আমরা যদি 84 বছর বয়সী একজন বৃদ্ধেরও এই পরিণতি ঘটাতে পারি তাহলে তোমাদের সঙ্গেও অনায়াসে একই জিনিস করতেই পারি। State is showing the people that it is an example. See Stan, what we can do to Stan, the same thing we can do to you. They designed it. They knew. They waited for his death in jail to send a signal to all activists that if you oppose the central government, we will keep you in jail till you die. দিল্লিতে মানবাধিকার আইনজীবী কলিন গনজালভেসও মনে করছেন সব জেনে বুঝেই এটা করা হয়েছে। সরকার আসলে স্ট্যানের মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল, যাতে দেশের অ্যাক্টিভিস্টদের এটা বোঝানো যায় তাঁরা যদি সরকারের বিরোধিতা করে তাহলে তাদেরও জেলে পচেই মরতে হবে। এটা একটা বিচার বিভাগীয় হত্যা। আমি শুধু আশা করব দেশের বিচারপতিরা এবার অন্তত জেগে উঠুন। অনেক ঘুমিয়েছেন আপনারা। And I do hope judges in this country will wake up at last. They have been asleep for too long. স্ট্যান সোয়ামি যে এত অসুস্থতার পরেও জামিন পাননি তার জন্য বিশেষজ্ঞরা অনেকেই দায়ী করছেন দ্য আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপিএ নামে ভারতের একটি সন্ত্রাস বিরোধী আইনকে, যাতে অভিযুক্তদের জামিন পাওয়া একরকম অসম্ভব। পার্কিনসনের জন্য হাত কাঁপে বলে স্ট্যান সোয়ামির জলের গ্লাস ধরতে অসুবিধে হতো। সেজন্য একটা কাপ আর চুমুক দেওয়ার স্ট্র চেয়েও তাঁকে অপেক্ষা করতে হয়েছে 1 মাস, আর সেটাও জুটেছে দেশব্যাপী আন্দোলনের পর। NIA which arrested an 84-year-old man in the service of the Adivasis and the downtrodden of this country. সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বৃন্দা গ্রোভার বলছিলেন, দেশের শোষিত বঞ্চিত মানুষের জন্য কাজ করা এই অসুস্থ বয়স্ক ব্যক্তিটিকে এনআইএ ওই আইনে আটক করলেও হেফাজতে থাকাকালীন 1 দিনের জন্য তারা কিন্তু জেরা করেনি। তাঁদের কৌশলী শুধু জামিনের বিরোধিতা করে গেছেন। কিন্তু মনে রাখতে হবে ইউএপিএ কিন্তু দেশের সংবিধানের ঊর্ধ্বে নয় এবং এটা আর্টিকেল 21 এর পরিপন্থী। UAPA is not above the Constitution of India and does not trump Article 21. What is the specific allegation against Stan Swami? There is no specific allegation at all against him.
This is just some vague thing that he's part of a conspiracy. অ্যাক্টিভিস্ট কবিতা কৃষ্ণানও মনে করিয়ে দিচ্ছেন, স্ট্যান স্বামীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগই কিন্তু ছিল না। কথিত ষড়যন্ত্রে তাঁর ভূমিকা কী ছিল সেটাও কেউ জানে না। আমরা শুধু জানি মাওবাদী সন্দেহে আটক বহু আদিবাসীর তিনি মুক্তির ব্যবস্থা করেছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যেটাকে এখন অপরাধের তকমা দিয়ে বলা হচ্ছে উনি তো সন্ত্রাসবাদী ছিলেন। That work is being criminalized and said, oh, that is terrorism. হেফাজতে স্ট্যান স্বামীর মৃত্যুর তীব্র নিন্দা করে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, সিপিএমের সীতারাম ইয়েচুরি বা ডিএমকের দয়ানিধি মারানের মতো বিরোধী নেতারা। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে এই ইস্যুতে সরকারকে চেপে ধরার জন্য তারা প্রস্তুত হচ্ছে বলেও জানিয়েছে বিরোধী দলগুলো। শুভজ্যোতি ঘোষ। আজ সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট ট্রেন্ডিং ছিল, এবার সে সম্পর্কে জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানাতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমি। নীলা, করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে আলোচনায়, বিশেষ করে আজকে যেরকম সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সেই খবরের সঙ্গে লকডাউনে বিশেষ করে গতকাল সোমবার এবং আজকে রাজধানীর কয়েকটি এলাকায় যে যানজট দেখা গেছে সেরকম ছবি কিন্তু শেয়ার করছেন অনেকে। ঠিক বলেছেন তিতুমির। যানজটের একটি ছবি শেয়ার করে কাজী নুরুল আলম যেমন লিখেছেন, এই হলো দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের লকডাউনের চিত্র। গরিব অসহায় দিনমজুররা পেটের ক্ষুধায় ঘরে বসেই কাতরাচ্ছে, আর ভিআইপি গাড়িগুলো ঢাকার রাস্তায় লাগামহীনভাবে সাঁতরাচ্ছে। অন্যদিকে মাহমুদুল হাসানের মন্তব্য, জরুরি প্রয়োজনে মানুষের বের হতে হয় ঘর থেকে, কোটি মানুষের শহর এই রাজধানী। অর্থাৎ এই লকডাউন ঘিরে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বেশি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেরকম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশ্ন তুলেছেন লকডাউন নিয়ে। প্রথম দফার কঠোর লকডাউনের মেয়াদ শেষ না হতেই আরেক দফা 7 দিনের কঠোর লকডাউন বাড়ানো হয়েছে গতকাল। কিন্তু লকডাউন, কঠোর লকডাউন বা শাটডাউনের নামে সত্যিই কি দেশে পালিত হচ্ছে? প্রয়োজনের তাগিদেই খানিকটা ভয়ে ভয়ে বের হয়েছিলাম, কিন্তু রিক্সা নিয়ে আমার গন্তব্যে যেতে যেতে আর সে ভয় থাকেনি, কারণ বাইরে অনেকটাই স্বাভাবিক। মানুষ ইচ্ছে মতো যে যার কাজে যাচ্ছে, মাঠে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীও আছে। অন্যদিকে ওয়াহিদ ভুইয়া কিছুটা মজা করেই লিখেছেন, দূর থেকে পুলিশ দেখে রাস্তার এক প্রান্তে গাড়ি থেকে নেমে পুলিশের পাশ দিয়ে হেঁটে গিয়ে অপর প্রান্তে গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছানোর নাম কঠোর লকডাউন। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু কোনো না কোনো উপায় বের করেই নিচ্ছেন এর মধ্যে, যাদের জরুরি দরকার আছে বাইরে যাবার। এদিকে বিমানে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলো কোটি টাকার গরু, পাওয়া যাচ্ছে না মালিক। এই অদ্ভুত খবরটিও কিন্তু আছে আলোচনায়। বিভিন্ন খবরে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহ্মা জাতের 18টি গরু জব্দ করা হয়েছে। গরুগুলো সোমবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। এই খবরটি নিয়ে নানা ধরনের ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তহিদুল নামে একজন যেমন খবরটি নিয়ে মন্তব্য করেছেন, গায়েবী খাজানা থেকে আইসা পড়ছে, সম্ভবত ভারতে যাওয়ার কথা ছিল, ভুলে বঙ্গদেশে আইসা পড়ছে। ইমন রহমান লিখেছেন, আমার জন্য 5টা রাইখেন, নিলামে উঠাইলে। আবার অনেকেই বলছেন এই গরুগুলো গরিবদের মাঝে যেন বিলিয়ে দেয়া হয়। যেমনটা লিখেছেন মাজহারুল হাসান। তার মন্তব্য, গরুর মালিক না পাওয়া গেলে ভালো কথা, আসন্ন কোরবানি ঈদে এতিমখানার জন্য ব্যবস্থা করুন। আর সায়েদ আজমল বলছেন, তার মানে আমরাও পারি বিমান দিয়ে গরু আনতে। এদিকে ব্রিটেনে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। এই খবরটা বেশ আলোড়ন ফেলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন যে পরিকল্পনা অনুযায়ী কোভিড লকডাউন রোডম্যাপের শেষ ধাপ 19 জুলাই শুরু হবে। তার আগে 12 জুলাই সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। যেমন মোহাম্মদ শিব্বির আহমেদ লিখেছেন, সারা বিশ্বেই দেওয়া উচিত, 1.5 বছর ধরে বিশ্ব দেখলো এসব কোনো কাজেই আসে না, উটকো ঝামেলা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে আরিফুল ইসলামও একই রকম মন্তব্য করেছেন, আমাদের দেশের কর্তারাও এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই দেশ ও জাতির মঙ্গল। অর্থাৎ বাংলাদেশে লকডাউনের পক্ষে বিপক্ষে দু ধরনের মতামতই কিন্তু দেখা যাচ্ছে মানুষের। যেরকম দেবব্রত চক্রবর্তী নামের আরেকজন লিখেছেন, কঠোর লকডাউনে ঢাকার রাস্তায় যানজট ঠেকাতে না পারলে সারা দেশে কি করে লকডাউন সফল করবেন? সংক্রমণ কমানো খুব জরুরি। অন্যদিকে টিকার প্রসঙ্গ টেনে হুমায়ুন জাহিদ মন্তব্য করেছেন, টিকা প্রয়োগের মাধ্যমে চীন, আমেরিকা, ইউরোপ এমনকি ভারতও হয়তো দ্রুত স্বাভাবিক জীবনে পৌঁছাতে পারবে, কিন্তু বাংলাদেশের টিকা পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা চলছে। কবে যে পুরোপুরি স্বাভাবিক হবে বাংলাদেশ, হতাশায় বড় হয়ে উঠছে। এদিকে খেলার খবর একটু আগে শুনছিলেন, কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। অপেক্ষা এখন প্রতিপক্ষ কে হয়, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? এই নিয়ে কিন্তু ফেসবুক, টুইটারে ফুটবল ভক্তদের বেশ মাতামাতি চলছে বলা যায়। বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও কিন্তু এটা নিয়ে একটা ভিডিও প্রকাশ হয়েছে আজ, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যবহারকারীরা। আহমেদ অভি যেমন লিখেছেন, অভিনন্দন টিম ব্রাজিলকে, দেখা হবে ফাইনালে কলম্বিয়ার সঙ্গে। অনেকেই কিন্তু চাইছেন আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল যেন হয়, যেমনটা চাইছেন কামরুল হাসান ফাহিম।
তিনি লিখেছেন, কালকে যেন আর্জেন্টিনা জেতে সেই দোয়া করি। আমরা আর্জেন্টিনাকে সাথে চাই, তখন প্রকৃত খেলা দেখা যাবে। হৃদয় আকাশ বলছেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দেশই ভালো খেলে, তাই যারা ফুটবল খেলাকে ভালোবাসে তাদের উচিত এদের দুই দলের খেলাই উপভোগ করা, যেহেতু এদের কোনোটাই আমাদের নিজস্ব দেশ নয়। মেসি, নেইমার এবং রোনালদো এই 3 সুপারস্টারের জন্যই রইল শুভকামনা। এরকমই নানান ধরনের মন্তব্য আছে। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অধিবেশন শেষে এবার সংবাদ শিরোনাম। বাংলাদেশের মহামারীর মধ্যে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে হেফাজতে ইসলাম। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ 5 কর্মকর্তা ওএসডি। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অনুষ্ঠানে শুনবেন লেখক সাদাত হুসাইনের সাথে একটি বিশেষ সাক্ষাৎকার। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।